নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে মাইটোসিস সম্পর্কে। তো মাইটোসিস আমরা যেই জিনিসগুলো জানবো সেটা হচ্ছে মাইটোসিস কি, সেটা কোথায় হয়, তার বৈশিষ্ট্য এবং মাইটোসিস দশা কী ভাবে বিভাজিত হয় এবং তার দশাগুলো কি, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ সম্পর্কে। ওকে, তো ফার্স্টে হচ্ছে মাইটোসিস কাকে বলে। মাইটোসিস হচ্ছে কি, যে জটিল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহমাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সম গুণ এবং সম সংখ্যক ক্রোমোজোম সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলছে। ঠিক আছে, এটা কিন্তু দেহমাতৃকোষের ক্ষেত্রে হয়, 1 নম্বর, এটা একটা উল্লেখ্য ব্যাপার। আর যেটা মিওসিস হবে সেটা কিন্তু কি হবে, জনন মাতৃকোষের ক্ষেত্রে হবে। ঠিক আছে, আর আরেকটা কি ব্যাপার দেখবে, সেটা হচ্ছে একবার মাত্র বিভাজিত হয়ে। ঠিক আছে, কারণ আমরা যে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা দেখেছিলাম ওইখানে দেখেছিলাম মিওসিসের দুটো ছিল, মিওসিস 1 এবং মিওসিস 2। এরপরে যখন মিওসিসের ডেফিনেশন আমরা বলবো তখন ওখানে দেখবো যে জনন মাতৃকোষ দুবার পরপর বিভাজিত হচ্ছে। ঠিক আছে, মানে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসটা, ঠিক আছে, দুবার মাত্র পরপর বিভাজিত হচ্ছে, কিন্তু এইখানে মাইটোসিসের ক্ষেত্রে সেটা কিন্তু একবার। ঠিক আছে, তার মানে এক্স্যাক্টলি কি হচ্ছে এখানে, সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে একটা মাদার কোষ বা মাদার সেল বা জনিত্রী কোষ। ঠিক আছে, ওকে, তো এইটা থেকে আমরা কি পাবো, এইটা থেকে আমরা পাবো দুটো কোষ, এটা হচ্ছে মাইটোসিস, হচ্ছে মাইটোসিস, দুটো কোষ, এইটাও 2n মানে ডিপ্লয়েড, এইটাও 2n, এইটাও 2n। ওকে, এই হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, এইটা হচ্ছে কি জনিত্রী কোষ, আর এই দুটো হচ্ছে কি অপত্য কোষ, অপত্য কোষ। মাইটোসিসকে কি বলে, সদৃশ বিভাজন বলছে। ঠিক আছে, কেন বলছে, মাইটোসিস কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়ায় মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে। ঠিক আছে, তো এইখানে কি লিখবো আমরা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি মাইটোসিস ইকুয়ালস টু সদৃশ বিভাজন। ওকে, সো তোমাদের যদি মাইটোসিস কাকে বলে আসে তাহলে তো তোমরা এই ছবিটা অবশ্যই আঁকছো, তার সাথে তোমরা ডেফিনিশন দিচ্ছ। আর যদি তোমাদের বলে মাইটোসিসকে কেন সদৃশ বিভাজন বলছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা বলবে যে যেহেতু মাতৃকোষ যেটা সেইটার থেকে সমসংখ্যক সমগুণসম্পন্ন এবং ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, তাই মাইটোসিসকে বলছে সদৃশ বিভাজন। সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এইটা একে দেখিয়ে দিতে পারো, তাহলে তোমরা বেশ ভালো নাম্বার পেতে পারো। ওকে, তো এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি যে মাইটোসিস ঠিক এক্স্যাক্টলি কোথায় হয়। ঠিক আছে, মানে হচ্ছে এর স্থান। তো মাইটোসিসের যে স্থান সেইটা কি, মাইটোসিস কোষ বিভাজনের প্রধান স্থান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর দেহ মাতৃকোষ। ঠিক আছে, কি বললাম, উদ্ভিদ এবং প্রাণীর দেহ মাতৃকোষ, উদ্ভিদ ও প্রাণীর দেহ মাতৃকোষ। ওকে, উদ্ভিদ ও প্রাণীর দেহ মাতৃকোষ। ওকে, সো মাইটোসিসের যে স্থানটা সেটা কি উদ্ভিদ এবং প্রাণীর দেহ মাতৃকোষে মেনলি হয়। ঠিক আছে, দেহ মাতৃকোষ বলতে বিশেষ করে কোথায় বোঝানো হয়েছে, উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে। ঠিক আছে, যেমন কাণ্ড এবং মূলের অগ্রভাগ। ঠিক আছে, বর্ধনশীল পাতায়, ভ্রূণমূল এবং ভ্রূণমুকুলে। ঠিক আছে, কাণ্ড ও মূলের অগ্রভাগ, আমি এর বাকিগুলো লিখছি না। এছাড়া হচ্ছে ভ্রূণমূল বা ভ্রূণমুকুল, এগুলোতে। ঠিক আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কাণ্ড এবং মূলের বিশেষ ধরনের ভাজক কলায়ও দেখতে পাওয়া যায়। আর উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে কি ভ্রূণের পরিস্ফুটন কালে এবং দেহের বৃদ্ধির সূচনা থেকে বার্ধক্যের পূর্ব পর্যন্ত। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধির সময় অঙ্গজ জনন এবং অযৌন জননের সময় হচ্ছে কি মাইটোসিস হয়। ওকে,
তো আমরা এইবারে যাব মাইটোসিসের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, ঠিক আছে? বৈশিষ্ট্য, প্রথম যে পয়েন্টটা বলবো, মাইটোসিস কোষ বিভাজনে কি হয়। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি দুটো ডটার সেল বা দুটো অপত্য কোষ তৈরি হওয়া। দুটো অপত্য কোষ তৈরি হওয়া, ঠিক আছে? তারপর যেটা বলবো সেটা হচ্ছে কি যে জেনেটিক মেটেরিয়াল হয় সেটার হচ্ছে কি সমবিভাজন হয়, ঠিক আছে? তো কি এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ঠিক আছে? মানে কি সেম ক্রোমোজোম নাম্বার, নট অনলি নাম্বার, মানে সমগুণসম্পন্নও হয়ে থাকে, ঠিক আছে? সেম ক্রোমোজোম নাম্বার মানে হচ্ছে একই ক্রোমোজোম সংখ্যা থাকে, ঠিক আছে? এই কারণে একে সদৃশ বিভাজন বলছে। আরেকটা কি বলতে পারি, সেটা হচ্ছে কি এই প্রকার কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসটি 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়, পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করছে। এটা হচ্ছে দশার মধ্যে, আমরা জানবো কি কি হয়। আর এই প্রকার কোষ বিভাজনের যদি প্রধান তাৎপর্য বলে সেটা কি, সেটা হচ্ছে কি তাৎপর্য, সেটা হচ্ছে কি জীবদেহের বৃদ্ধি ঘটানো, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কি আমাদের হাতে কোথাও কেটে গেলে আমরা সেখানে দেখি আবার নতুন করে সেল তৈরি হচ্ছে, তাই তো? এই জিনিসটাও কিন্তু হয় এই মাইটোসিসের জন্য, সেটা আবার ভরাট হয়ে যায় ক্ষতটা, তাই তো? তো এখানে কিন্তু ইকুয়েশনাল ডিভিশন হয় বা সমবিভাজন বা সদৃশ বিভাজন, যেটা সমবিভাজন। সো 23 পেয়ার মানে মাতৃকোষে 23 পেয়ার মানে অপত্য কোষেও 23 পেয়ার, 23 পেয়ার। ওকে, এই হচ্ছে মাইটোসিস। ওকে, এইবারে আমরা মাইটোসিসের দশাগুলো সম্পর্কে জানবো। মাইটোসিসের যে দশা সেটা হচ্ছে কি মূলত দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ফার্স্টে আমরা ক্যারিওকাইনেসিসের সম্পর্কে বলি। এর মধ্যে যে ক্যারিও কথাটা আছে সেটা মানে হচ্ছে কি এই যে এই কথাটা, এইটা মানে হচ্ছে কি নিউক্লিয়াস, আর এই কাইনেসিস দ্যাট ইজ বিভাজন, মানে নিউক্লিয়াসের এখানে বিভাজন হচ্ছে, ঠিক আছে? তো এইবারে আমরা বলবো যে কি কি নিউক্লিয়াস বিভাজন বা ক্যারিওকাইনেসিসের কি কি দশা। তার মানে আমরা যদি এইটা একটা সেল ভাবি, ঠিক আছে? এইটা একটা সেল ধরো, এইখানে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে, এই বাকি জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে? আর এইটা হচ্ছে কি নিউক্লিয়াস। ওকে, তো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসে এখানে আমরা কি দেখবো, ফার্স্টে হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে সেইখানে আমরা কি দেখব, এই দুটো নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসটা দুটো ভাগে বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াই হলো। নিউক্লিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর যেটা নিউক্লিয়াই বলছি দুটো নিউক্লিয়াস একসাথে যেহেতু সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, তাই জন্য হচ্ছে নিউক্লিয়াই। তারপর হবে কি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস হচ্ছে, সাইটোকাইনেসিসে কি হবে জিনিসটা, সাইটোকাইনেসিসে জিনিসটা হবে দুটো সেল তৈরি হয়ে যাবে, কারণ এই যে সাইটোপ্লাজমটা সেটাও হচ্ছে কি বিভাজিত হচ্ছে, তাই তো? তার মানে দুটো নিউক্লিয়াস উইথ দুটো সাইটোপ্লাজম নিয়ে দুটো সেল, ঠিক আছে? তার মানে এরা হচ্ছে কি ডটার সেল আর ওইটা হচ্ছে মাদার সেল। এটা হচ্ছে মাদার সেল অ্যান্ড এই দুটো হচ্ছে কি ডটার সেল। এই হচ্ছে আমাদের মোটামুটি মাইটোসিসের ব্যাপার। ওকে, তো আমরা এবারে কথা বলবো হচ্ছে প্রোফেজ নিয়ে। প্রোফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিসের একদম ফার্স্ট দশা, ঠিক আছে? ফার্স্ট দশা, ঠিক আছে?
তো এইখানে কি হয় যে নিউক্লিয়াসটা থাকে সেইটা হচ্ছে কি জালকের মতো হয়, ঠিক আছে। মানে এই একটা সেল ধরো, এইখানে নিউক্লিয়াসটা ঠিক কেমন করে থাকছে, এরকম জালকের মতো পেঁচিয়ে, ঠিক আছে। এইখানে হচ্ছে কি এইভাবে হচ্ছে থাকছে, ঠিক আছে, ডিএনএটা নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে, জালকের মতো স্ট্রাকচার। ওকে, তো এরপরে এখানে কি হয়, আরো বেশি করে কয়েলিং হয়, ঠিক আছে। মানে তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাই। ধরো এইটা হচ্ছে একটা সুতো, এইটা হচ্ছে জিনিসটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে। এই জিনিসটাকে যদি আমরা একটুখানি কয়েলিং করি, মানে প্যাঁচাই, জিনিসটাকে প্যাঁচাই, তাহলে এরকম ভাবে একটা স্ট্রাকচার আমরা আনতেই পারি, ঠিক আছে। এই জিনিসটাই যখন আরো একটু বেশি প্যাঁচানো হচ্ছে, তখন এইটাকে আমরা এই রকম একটা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি। এই জিনিসটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। যেহেতু নিউক্লিয়াসটা হচ্ছে ছোট আর ডিএনএটা এতটা বড়, তাই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটাকে কিভাবে একসাথে ঢোকাবো বা ফিট করব, সেইটার জন্য আমরা এইটাকে ফার্স্টে পেঁচিয়ে এইটা স্ট্রাকচারে এনেছি। এই স্ট্রাকচারটা থেকে আবার এই যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে কি ক্রোমোজোম বলে, ঠিক আছে। তো ফার্স্টে দেখা যায় যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকে বা জেনেটিক মেটেরিয়ালটা থাকে যেটা, বা ক্রোমোজোমটা থাকে, সেটা হচ্ছে এই অবস্থায় মানে সুতোর মতো পেঁচিয়ে থাকে বা জালকের মতো হয়, ঠিক আছে। সেই জালকটা আরো বেশি করে প্যাঁচাতে থাকে, এটার কন্ডেনসেশন হয় এবং কয়েলিং হয়, মানে আরো বেশি করে প্যাঁচানো হচ্ছে, ঠিক আছে জিনিসটা। এর ফলে কি এটা ক্রোমোজোমের স্ট্রাকচার তৈরি করছে, ঠিক আছে। তার মানে এটার ফার্স্ট পয়েন্ট বললাম হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম দশা, ঠিক আছে। তার মানে এটা প্রথমে থাকে হচ্ছে জালকের মতো, জালকের মতো থাকে, ঠিক আছে। এরপরে এটা কি হয়, এরপর এটার কি হয়, এখানে কি হচ্ছে প্যাঁচানো হচ্ছে, মানে যেটাকে কয়েলিং বলছে, ঠিক আছে, কয়েলিং হচ্ছে, ঠিক আছে। এর ফলে কয়েলিং এর ফলে এটা কি হচ্ছে, বা কন্ডেনসেশনের ফলে এটা কি হচ্ছে, যে ডিএনএটা সেইটা হচ্ছে কি ক্রোমোজোমের মতো স্ট্রাকচার নিচ্ছে। এইটা ডিএনএ ডিএনএ হচ্ছে কি ক্রোমোজোমের গঠন নেয়, ঠিক আছে। তো আচ্ছা, তারপরে এরপর আরো হয়, মানে ফার্দার কয়েলিং হয়, আরো বেশি পেঁচানো হয়, ঠিক আছে। তখন কি হয়, সিস্টার ক্রোমাটিড গুলো বোঝা যায়, ঠিক আছে। সিস্টার ক্রোমাটিড এই রকম আর কি, এই সিস্টার ক্রোমাটিড গুলো ভিজিবল হয়, ঠিক আছে, যেটা হচ্ছে কিনা সেন্ট্রোমিয়ারের সাথে সিস্টার ক্রোমাটিড অ্যাটাচ থাকে সেন্ট্রোমিয়ারে, ঠিক আছে। মানে এইটা ধরো, এইটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। তার মানে এইটা কেমন হচ্ছে জিনিসটা, এই একটা, এই একটা, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটার কথা বলেছে, হুম। এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এইটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এইভাবে হচ্ছে এরা একে অপরের সাথে অ্যাটাচ থাকছে, ঠিক আছে। তো এরপরে কি হয়, ক্রোমোজোম গুলো শর্ট আর ঠিক হয়ে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা শর্ট আর ঠিক হয়ে গেছে, মানে ছোট হচ্ছে, মানে এই লম্বা স্ট্রাকচারটা আরো যখন কয়েলিং হচ্ছে বা আরো বেশি পেঁচানো হচ্ছে, ঠিক আছে, আরো বেশি কয়েলিং আরো বেশি পেঁচানো হচ্ছে, তখন হচ্ছে কি ছোট ও মোটা হচ্ছে, ঠিক আছে। ছোট মোটা ক্রোমোজোমটা হচ্ছে, ঠিক আছে। কি হচ্ছে, কে হচ্ছে, ক্রোমোজোমটা হচ্ছে, ক্রোমোজোমটা হচ্ছে ছোট আর মোটা হচ্ছে। এই জিনিসটা হচ্ছে তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। তোমাদের এরপর বৈশিষ্ট্য কিন্তু বইতে যেভাবে আছে সেইভাবেই তোমাদের লিখতে হবে, বাট তোমাদের যাতে খুব সহজে মনে থাকে তাই জন্য আমি এটা বলার চেষ্টা করছি, ঠিক আছে। এরপরে কি হয়, প্রোফেজে আরো জিনিসপত্র হয়, সেটা হচ্ছে কি শুধু যে ক্রোমোজোমেরই চেঞ্জ হচ্ছে সেটা তো না। আমরা জানি যে প্রোফেজে কি হয়, নিউক্লিওলাসটা ডিসঅ্যাপিয়ার করে যায় বা অদৃশ্য হয়ে যায় বা অবলুপ্তি ঘটে। আর কি হয়, আরেকটা জিনিস হয়, নিউক্লিয়ার মেমব্রেনেরও অবলুপ্তি ঘটে, ঠিক আছে। আর কি সিস্টার সেন্ট্রিওল যেটা, সেটা মেরুর দিকে চলে যায়, ঠিক আছে। তার মানে আমরা এখানে আর কি কি জানলাম, 3 নম্বরে জানলাম নিউক্লিওলাস ও নিউক্লিও
পর্দা অবলুপ্তি হচ্ছে। ঠিক আছে, আর একটা কি হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেটা সেন্ট্রিওল, যেটা কিনা বেমতন্তু গঠনে সাহায্য করেছে, তাই তো? ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা বলেছিলাম সেন্ট্রিওল কি করছে, মেরুর দিকে চলে যায়। মেরুর দিকে চলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে প্রোফেজ। তার মানে প্রোফেজে আমরা কি কি শিখলাম, এটা হচ্ছে শেখার জিনিস। ঠিক আছে, শেখাটা কি, এটা হচ্ছে ফার্স্ট দশা, এটা হচ্ছে জালকের মতো থাকে ফার্স্টে এই ডিএনএটা। ঠিক আছে, এই একটা ডিএনএ ধরো, সেটাকে ফার্স্টে আমরা পেঁচালাম, পেঁচিয়ে জালকের মতো হলো, এইটা হচ্ছে প্রোফেজে থাকে। ঠিক আছে, সেইটাকে আরো বেশি যখন পেঁচানো হচ্ছে প্রোফেজের মধ্যেই, তখন সেটা এরকম ছোট একটা শর্ট একটা থিক একটা বাহু তৈরি করছে। ঠিক আছে, এই বাহুগুলো হচ্ছে ক্রোমাটিড, এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, দিয়ে একটা ক্রোমোজোমের স্ট্রাকচার। ঠিক আছে, এইভাবে ক্রোমোজোম তৈরি করছে। আর কি হচ্ছে নিউক্লিওলাস, যেটা সেইটা আর নিউক্লিয় পর্দাটার হচ্ছে অবলুপ্তি ঘটছে। আর একটা জিনিস বললাম, সেটা হচ্ছে সেন্ট্রিওল হচ্ছে মেরুর দিকে চলে যায়। সেন্ট্রিওলটি কিভাবে মেরুর দিকে যায়, সেটা হচ্ছে কি, এই হচ্ছে ধরো একটা প্রাণী কোষ আমি আঁকছি, এইটা একটা সেন্ট্রিওল আর এইটা একটা সেন্ট্রিওল, বুঝতে পেরেছো? এইখান থেকে এইখানে বেমতন্তুটা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা প্রোফেজে হচ্ছে এই জিনিসটা হয়, এই হচ্ছে প্রোফেজের দশা। ঠিক আছে, আশা করছি এরপর ডিটেলসে আর একটু বললে তোমরা এটা বুঝতে পারবে ভালো করে। তো এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কি উদ্ভিদ কোষ, এইটা হচ্ছে প্রাণী কোষ। ওকে, তো এটা হচ্ছে প্রোফেজের ছবি। প্রোফেজে কি হচ্ছে, তো এই ক্ষেত্রে এই যে এইরকম যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোম। তার মানে এইটাকে আমরা পয়েন্ট করতে পারি। ঠিক আছে, আর প্রাণী ক্ষেত্রে এটা প্রাণী কোষের ক্ষেত্রে তো এটা বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম। ওকে, এটা হচ্ছে ক্রোমোজোম, এইটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্রোমোজোম, এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোম, এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা প্রাণী কোষ। আচ্ছা, এই যে এইরকম যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইরকম মানে এই যে উপরে আছে এরকম, ঠিক আছে, এইটা হচ্ছে কি, সেটা আমরা পরে জানবো। আপাতত যে এইটা হচ্ছে কি, এটাকে আমরা সেন্ট্রিওল বলি। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে বেমতন্তু তৈরি করতে সাহায্য করে। তো আশা করছি মোটামুটি উদ্ভিদ কোষে যে প্রোফেজটা হয় সেইটা আমরা জানতে পেরেছি। ঠিক আছে, তার মানে প্রোফেজে আমরা কি কি বলতে পারি, প্রোফেজ দশার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। এটার জন্য তোমরা বই ফলো করতে পারো। ওকে, এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট এবং মোটা হয় আর নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করছে। ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড দ্বয় পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে। প্রত্যেকটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে। পেঁচানো অবস্থাকে প্লেকটোনমিক কুণ্ডলী বলে। এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আর পেঁচানো পদ্ধতিকে কি বলে, স্পাইরাইলাইজেশন। ঠিক আছে, তো প্রোফেজ দশা চলাকালীন নিউক্লিওলাসটি আকারে ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়। প্রোফেজের শেষের দিকে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে। প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রিওল দুভাগে বিভক্ত হয়ে দুটি সেন্ট্রিওল গঠন করে। ঠিক আছে, নিউক্লিয়াসের দুই বিপরীত মেরুতে অবস্থান করে। নতুন সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। আমরা যেটা বললাম এই স্ট্রাকচারটা, মানে এইটা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। ঠিক আছে, আর এইটা হচ্ছে সেন্ট্রিওল। এবং নিউক্লিয়াসের দুই বিপরীত মেরুতে অবস্থান করে। দুটি সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। উভয় প্রান্তের অ্যাস্ট্রাল রশ্মি পরস্পর জোড়া লেগে বেমতন্তু তৈরি করে। তো এই হচ্ছে তোমাদের বইতে যে প্রোফেজের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি আমি বললাম। এবার আমি যে তোমাদের আগে যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম ওগুলো হচ্ছে তোমাদের মনে রাখার জন্য, কারণ বইতে যেটা পড়বে সেটা এক্সামের জন্য তোমরা খাতায় লিখবে, বাট আমি যেটা বলেছি সেটা হচ্ছে সারা জীবন তোমাদের কাজে লাগবে। মানে এরপর যদি তোমরা 11-12-এ যাও বা অন্য যে কোনো এক্সাম যদি তোমরা দিতে যাও, তো দেন বুঝতে পারবে যে এই বৈশিষ্ট্যগুলো যেগুলো আমি বলেছি সেগুলো বোঝার জন্য কতটা ইম্পর্টেন্ট, সেগুলো বোঝার জন্য খুবই দরকার, বা ওইগুলোই আসলে মাথায় থাকবে। বইয়ের লেখা মুখস্থ করে কতটা মাথায় রাখতে পারবে সেটা আমার ঠিক জানা নেই। ওকে, সো আমরা এখানে প্রোফেজের সম্পর্কে জানতে পারলাম, মাইটোসিসের যে প্রোফেজ দশা সেটার সম্পর্কে আমরা জেনেছি। তো
তো এর পরের যে ভিডিও হবে সেটাতে আমরা হচ্ছে মাইটোসিসের যে মেটাফেজ সম্পর্কে জানবো, বা অ্যানাফেজ এবং টেলোফেজ কীরকম হয় সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে, থ্যাংক ইউ।